বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রাজওয়াল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। পাঠ পরিচিতি হিসাবে যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের উপর এটি তোমাদের চতুর্থ লেকচার। আজ আমি এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সৃজনশীল প্রশ্নের সমাধানের পূর্বে আমি কিছু গাণিতিক সমস্যাবলী সূত্রবলী কিছু দেখব আমরা এখানে। যেমন দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে I = IB + IC, অর্থাৎ ইমিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের মধ্যে যে সম্পর্কযুক্ত সমীকরণ সেটা দেওয়া আছে এখানে। এবং যদি এই কারেন্টগুলোর পরিবর্তন বোঝায় কোশ্চেনের ভিতরে, তখন আমরা এখানে একটা করে ডেল্টা ইউজ করব। ডেল্টা মানে পরিবর্তন, অর্থাৎ এখানে এটা দেখানো হচ্ছে I মানে ইমিটার কারেন্টের পরিবর্তন, এটা দেখানো হয়েছে কি ডেল্টা IB অর্থাৎ কি বেস কারেন্টের পরিবর্তন, এটা দেখানো হয়েছে ডেল্টা IC, এটা হলো কালেক্টর কারেন্টের পরিবর্তন। এখানে দেখো আলফার ইকুয়েশন দেওয়া আছে। আলফা = যদি পরিবর্তন কালেক্টর কারেন্টের পরিবর্তনের মান দেওয়া থাকে এবং ইমিটার কারেন্টের পরিবর্তনের মান দেওয়া থাকে, তখন আমরা ডেল্টা যুক্ত সমীকরণটা ইউজ করব। এবং যদি পরিবর্তন না দেওয়া থাকে, তখন আমরা ডেল্টাকে বাদ দিয়ে যে সমীকরণ সেই সমীকরণটা ইউজ করব। অর্থাৎ আলফা = ডেল্টা IC বাই ডেল্টা IA অথবা আলফা = IC বাই IE, অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের পরিবর্তন অনুপাতই হলো আমাদের এখানে আলফা। এই আলফাটা হলো আমাদের কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর অর্থাৎ প্রবাহ বিবর্ধক গুণক। তারপর দেখো বিটার একটা সমীকরণ দেওয়া আছে, বিটা = ডেল্টা IC বাই ডেল্টা IB। যদি আমাদের পরিবর্তন দেওয়া থাকে কালেক্টর কারেন্টের এবং বেস কারেন্টের, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। যদি পরিবর্তন না দেওয়া থাকে, তখন আমরা ডেল্টার কে উঠিয়ে শুধু IC এবং শুধু IB ব্যবহার করব। অর্থাৎ বিটাটা হলো আমাদের এখানে প্রবাহ লাভ অথবা কারেন্ট গেইন বলা হয় এটাকে। এই কারেন্ট গেইনটা হলো আমাদের কালেক্টর কারেন্ট এবং কি বেস কারেন্টের অনুপাত। এবং এই আলফা এবং বিটা দুটোরই কোনো একক নেই, কারণ কারেন্টের অনুপাত যেহেতু একই জাতীয় দুইটা রাশির ভাগফল, এই জন্য আলফা এবং বিটার কোনো একক হয় না। এখানে আমরা পরিচয়গুলো দিয়ে দিই, সিম্বলগুলো, যে IE হলো আমাদের কি ইমিটার কারেন্ট বা নিঃসরক প্রবাহ, এর এককটা হলো আমাদের অ্যাম্পিয়ার। আর ডেল্টা IE হলো আমাদের ইমিটার প্রবাহের পরিবর্তন। এখানে সবগুলোই যেহেতু আমাদের কারেন্ট দেওয়া আছে, কারেন্টের ইউনিট হিসেবে আমরা জানি কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার, তো সবার সাথে একটা করে অ্যাম্পিয়ার থাকবে এখানে। তারপর দেখো IB দেওয়া আছে, IBটা হলো আমাদের কি বেস প্রবাহ বা ভূমি প্রবাহ, আর ডেল্টা IBটা হলো আমাদের বেস প্রবাহ বা ভূমি প্রবাহের পরিবর্তন। তারপর IC দেওয়া আছে, ICটা হলো আমাদের কালেক্টর প্রবাহ বা কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক প্রবাহ। ডেল্টা ICটা হলো আমাদের সংগ্রাহক প্রবাহ অথবা কালেক্টর প্রবাহের পরিবর্তন। আলফাটা আমরা জানি এটা হলো কারেন্ট গেইন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধক গুণক, এবং বিটাটা হলো আমাদের প্রবাহ লাভ বা প্রবাহ এটাকে বলা হয় কারেন্ট গেইনও বলা হয় এটাকে। তো আমরা দেখি প্রথম সৃজনশীল কোশ্চেনটা কি দেওয়া আছে। দেখো এখানে একটা ট্রানজিস্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে, NPN ট্রানজিস্টর, এবং এটা একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে এই ডায়াগ্রামটা দেখো, এখানে ইনপুট এই অংশটাকে তো আমি আগেই বলেছি, এই অংশটা ইনপুট, এই অংশটা আউটপুট। ইনপুট এবং আউটপুটের জন্য এটাকে কমন করা হয়েছে, পি হলো আমাদের এখানে বেস, তার মানে এটা একটা কমন বেস কনফিগারেশন। এই কনফিগারেশনের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্ট এবং ইনপুট রেজিস্ট্যান্স আর ইনপুট সেটা দেওয়া আছে 25 ওহম। আর এখানে দেখো লোড রেজিস্ট্যান্স RL দেওয়া আছে 2 ওহম। এখন আমাদের এখানে আরেকটা মান দেওয়া আছে কালেক্টর কারেন্টের মান দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের এখান থেকে বের করতে হবে হলো, যেমন গ নাম্বারে দেওয়া আছে এই ডায়াগ্রাম থেকে IB এর মান বের করতে হবে, অর্থাৎ বেস কারেন্টের মান বের করতে হবে। এবং ঘ নাম্বারে দেখো যে আউটপুট সিগন্যালের মান ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হবে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে।
এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 19 সালে এসেছিল। তো আমরা দেখি গ নাম্বারটা কিভাবে সমাধান করা যায়। এখানে দেখো যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখব। যেমন দেওয়া আছে এখানে কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ার, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এখানে 1 ভোল্ট, ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 25 ওহম। এখন নর্মালি আমরা জানি ভি ইকাল টু আই আর, তাহলে আই ইকাল টু ভি বাই আর। ইনপুটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলাম, কারণ ইনপুটে দেখো এখানে ইনপুটে এই অংশটা হলো আমাদের কি ইমিটার অংশ, ইমিটার কারেন্টের আমাদের মান দেওয়া নেই। আমরা নর্মালি জানি, একটু আগেও দেখেছি সমীকরণটা, যে আই ইকাল টু আই বি প্লাস আইসি। এখন দেখো এখানে আইসির মান দেওয়া আছে, আই এর মানটা দেওয়া নেই, এই জন্য আমরা আই এর মানটা বের করে নিয়েছি এখান থেকে এভাবে, যে আই ইকাল টু এই যে ভি ইনপুট ডিভাইডেড রেজিস্ট্যান্সের ইনপুট, মানে ইনপুট রেজিস্ট্যান্স। এখানে দেখো এটা কোন সূত্রের উপরে ভিত্তি করে লেখা হয়েছে, এটা যে ওহমের সূত্র ভি ইকাল টু আই আর, সেখান থেকে দেখানো হয়েছে। যেহেতু এটা ইনপুট অংশ, এই জন্য ইন ব্যবহার করা হয়েছে এটা। তাহলে আই ইটা দেখো আই এর মান চলে আসছে 40 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা জানি যে আই ইকাল টু আই বি প্লাস আইসি, সুতরাং আই বি ইকাল টু দেখো এখান থেকে আই বিটাকে আলাদা করে দেই, আই বি ইকাল টু আই ই মাইনাস আইসি হবে। এখন মানটা বসাও, দেখো আই এর মান দেওয়া আছে 40 মিলি অ্যাম্পিয়ার আর আইসি এর মান দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ার। তারপরে এটাকে মাইনাস করে দিলে আমাদের চলে আসছে রেজাল্ট, দেখো আই বি এর মান আসছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমাদের গ নাম্বার যেটা চেয়েছিল সেটা হলো আই বি, তো আই বি এর মান পাওয়া গেল আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমরা ঘ নাম্বার দেখব যে আউটপুট সিগন্যাল এর মান ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি কিনা সেটা আমরা দেখব। দেখো এখানে আউটপুট কারেন্টটা আমাদের, দেখো আউটপুট এই অংশটাকে আমি আগেও বলেছিলাম, এই অংশটা হলো ইনপুটের অংশ, এই অংশটা হলো আউটপুটের অংশ। তাহলে আউটপুট অংশের সাথে যে কারেন্টটা আছে সেটা হলো কালেক্টর কারেন্ট আইসি, এই জন্য এটাকে বলা হয়েছে আউটপুট কারেন্ট। তাহলে আউটপুট কারেন্ট দেওয়া আছে আইসি ইকাল টু, এটা দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ার। আর গ নাম্বার থেকে আমরা পেয়েছি যে আই এর মানটা পেয়েছিলাম আমরা 40 মিলি অ্যাম্পিয়ার। ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 25 ওহম, দেখো ইনপুট রেজিস্ট্যান্স আর ইন হলো আমাদের 25 ওহম। এখন আমরা দেখব আরেকটা, দেখো এখানে যে ইনপুট ভোল্টেজও দেওয়া আছে, ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে কি আমাদের 1 ভোল্ট। তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা বের করি। আউটপুট ভোল্টেজ মানে এখানে দেখো ভি আউটপুট দেখানো হয়েছে, তো আমরা জানি ভি ইকাল টু আই আর। আউটপুটটা দেখো এখানে এই 1% নেওয়া হয়েছে, তাহলে এখানে আউটপুট কারেন্টটা হলো আমাদের আইসি কারেন্ট, কালেক্টর কারেন্ট। দেখো এখানে আউটপুটের কারেন্টটা হলো আমাদের আইসি এবং আউটপুটের যে রোধ সেটা হলো আর এল, লোড রেজিস্ট্যান্স যেটা। তাহলে দেখো ভি আউটপুট ইকাল টু, মানে ওই সূত্র ওমের সূত্র ভি ইকাল টু আই আর, তার উপরে ভিত্তি করে লেখা হয়েছে এখানে যে ভি আউটপুট ইকাল টু আইসি আর এল। তাহলে আইসির মানটা আমাদের দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ার। 35 মিলিটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে আসছি 1000 দিয়ে ডিভাইডেড করে, আর এল এর মানটা দেওয়া আছে 2 ওহম। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেটর ইউজ করব তখন ভি আউটপুটের মান পাওয়া গেছে দেখো 0.07। এখন একটু খেয়াল করো যে ভি ইনপুটটা হলো আমাদের 1 ভোল্ট আর ভি আউটপুটটা কত 0.07, তাহলে কোনটা বেশি, ইনপুটের মান বেশি না আউটপুটের মান বেশি? অবশ্যই ইনপুটের মানটা বেশি, কারণ 1 ইনপুটের মানটা হলো 1, আউটপুটের মানটা হলো 0.07। তো আমাদের কোশ্চেনে বলেছিল যে এই চিত্র অনুসারে আউটপুট সিগন্যালের মান ইনপুটের সিগন্যাল অপেক্ষা বেশি হবে কিনা। তো আউটপুট সিগন্যালের মান ইনপুটের সিগন্যাল অপেক্ষা বেশি হবে না, কারণ আউটপুট ভোল্টেজ যেটা পাওয়া গেছে সেটা হলো 0.07 আর ইনপুট ভোল্টেজটা তো আমাদের দেওয়া আছে 1, যেটা 1-এর চেয়ে কম। অতএব আমরা বলতে পারি আউটপুট সিগন্যালের মান ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হবে না। তো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো সৃজনশীল প্রশ্ন 2, এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। তো কোশ্চেনটা পড়ি আমরা। কোনো ট্রানজিস্টরের বেস কারেন্ট 105 মাইক্রো অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট 2.05 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটু খেয়াল করো যে কারেন্টের ইউনিটগুলো কিন্তু একটু একই কনভার্সনে নাই, এটা আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। বেস কারেন্টের মান দেওয়া আছে, বেস কারেন্টের কি 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের প্রবাহের পরিবর্তন হলো 0.65 মিলি অ্যাম্পিয়ার।
মানে আমাদের আগে বেস কারেন্ট দেওয়া আছে 105 মাইক্রো এম্পিয়ার, পরে বেস কারেন্ট আরও পরিবর্তন করা হয়েছে 2.7 মাইক্রো এম্পিয়ার। আর কালেক্টর কারেন্ট প্রথমে দেওয়া ছিল 2.05 মিলি এম্পিয়ার। তো যেহেতু বেস কারেন্টের পরিবর্তন করা হয়েছে 2.7 মাইক্রো এম্পিয়ার, ফলে কালেক্টর কারেন্টের মানেরও পরিবর্তন আসছে, সেটা হলো 0.65 মিলি এম্পিয়ার। এখন আমাদের গ নাম্বার দেখো কি বলেছে যে আইই এবং আলফার মান বের করো, অর্থাৎ ইমিটার কারেন্টের মান বের করতে বলেছে এবং আলফা মানে কি আমাদের প্রবাহ বিবর্ধক গুণক বা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এর মান বের করতে হবে। তো দেখো আমরা এটা সমাধান করি। বেস কারেন্টটা দেখো দেওয়া আছে হলো 105 মাইক্রো এম্পিয়ার। তো যেহেতু আমাদের এই ইউনিটটা দেওয়া আছে মিলি, হয় দুটাই আমরা মিলতে কনভার্ট করে নেব, না হলে দুটাই মাইক্রোতে কনভার্ট করে নেব। আমি এখানে মাইক্রোটাকে কনভার্ট করে মিলিতে নিয়ে আসছি, দেখো। তো 1000 ডিভাইডেড করে দিচ্ছি, এটা মিলি অ্যাম্পিয়ারে চলে আসছে। তো মিলি অ্যাম্পিয়ারে আমাদের বেস কারেন্টের মান আসছে 0.105 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্টের মান দেওয়া আছে 2.05 মিলি অ্যাম্পিয়ার। ইমিটার কারেন্টের মান বের করতে হবে আমাদের, এখানে দেখো ইমিটার কারেন্ট আই ইকুয়াল টু হোয়াট, আরেকটা মান বের করতে হবে আলফার মান, আলফা ইকুয়াল টু হোয়াট, মানে প্রবাহ বিবর্ধক গুণক। তো আই এর আমরা ফর্মুলা সরাসরি জানি যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। যেহেতু আমাদের পরিবর্তনের কথা বলে নাই এখানে, এই জন্য আমরা ডেল্টা ইউজ করি নিই সমীকরণটার ভিতরে। তো আই ইকুয়াল টু দেখো আইবি এর মান বসাও, আইসি এর মান বসাও, সরাসরি মান চলে আসছে 2.155 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের আই এর মান, অর্থাৎ ইমিটার কারেন্টের মান। এটা একটা অ্যান্সার। আমাদের আরেকটা মান বের করতে বলেছে গ নম্বরে, সেটা হলো আলফা। তো আলফার সমীকরণটা আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, অর্থাৎ কালেক্টর কারেন্টের মান এবং কি ইমিটার কারেন্টের মান, এই মান দুটোর অনুপাতকে বলা হয় আমাদের আলফা। এখানে আমরা দেখো কালেক্টর কারেন্ট আমাদের দেওয়া আছে যে 2.05 মিলি অ্যাম্পিয়ার, আর আমরা ইমিটার কারেন্টের মানটা পেয়েছি 2.155 মিলি অ্যাম্পিয়ার। মান দুটো বসালাম, মান দুটো বসানোর পর দেখো আলফা মান চলে এসেছে 0.95। যেহেতু আলফা হলো আমাদের কি দুইটা কারেন্টের রেশিও, এই জন্য আর কোনো একক নেই। এখন আমাদের পরবর্তী কোশ্চেনে দেখো বলেছে ঘ নাম্বার, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে বিটা এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কিনা সেটা আমাদের দেখতে বলছে। তো এখানে দেখো আমাদের বেস কারেন্টের মান পূর্বে ছিল আমাদের 105 মাইক্রো এম্পিয়ার, পরে আরও পরিবর্তন করা হয়েছে 2.7 মাইক্রো এম্পিয়ার। এবং যখন আমাদের প্রাথমিকে আমাদের কালেক্টরের কারেন্টের মান দেওয়া ছিল 2.05 মিলি এম্পিয়ার, পরবর্তীতে এটা পরিবর্তন হয়, যেহেতু বেস কারেন্ট পরিবর্তন করা হয়েছে, তো কালেক্টর কারেন্টের মানও পরিবর্তন হয়ে আসছে। তো আমরা এই যে মান দেওয়া আছে প্রাথমিক মান, এই মানের উপর ভিত্তি করে আগে বিটার মান বের করব, এবং পরবর্তীতে বেস কারেন্ট পরিবর্তন করে এবং কালেক্টর কারেন্টকে পরিবর্তন করে আমরা বিটার মান আবারও বের করে দেখব যে পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে কিনা, সেটা আমরা যাচাই করব। দেখো এখানে, তো প্রথমে আমাদের যে বেস কারেন্ট দেওয়া আছে এবং কালেক্টর কারেন্ট দেওয়া আছে তার উপরে ভিত্তি করে আমরা বিটার মান বের করব। তো বিটার মানটা যেহেতু আলফার মানটা আমরা পূর্বেই পেয়েছি, তো আলফার মানটা আমরা জানি, বিটার সমীকরণটা হলো বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা। এটা হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ। যেহেতু আমাদের আলফার মানটা গ নাম্বার থেকে আমরা পেয়েছিলাম 0.95, তো এখানে আমরা প্রাথমিকভাবে বিটার মানটা, যেহেতু আমাদের বিটা দুইবার বের করতে হবে, এই জন্য আমরা এটাকে বিটা 1 দিয়েছি। তো বিটা 1 ইকুয়াল টু দেখো আলফার মানটা আমরা গ নাম্বার থেকে নিয়েছি 0.95 আর ডিভাইডেড 1.095 ইকুয়াল টু কত আসছে আমাদের 19। তো যে আলফা এবং বিটা দুটোরই কোনো একক নেই, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা হলো আমাদের প্রাথমিক যে ডাটা ছিল তার উপর ভিত্তি করে বিটার মানটা আসছে। এখন আমরা বেস কারেন্ট আগে ছিল 105 মাইক্রো এম্পিয়ার, পরে আরও পরিবর্তন করা হয়েছে 2.7 মাইক্রো এম্পিয়ার। এখন বেস কারেন্টের পরিবর্তনটা দেখো কত আসে, বৃদ্ধি পেয়েছে হলো 2.7। তাহলে এটাকে আমরা অ্যাড করে দিলাম, দেখো আমাদের বেস কারেন্টের মান আসছে 107.7 মাইক্রো এম্পিয়ার। এটাকে আমরা মিলিতে কনভার্ট করে নিলাম, যেহেতু হয় আমরা বলেছিলাম যে মাইক্রো এম্পিয়ারে রাখবো, না হলে মিলি এম্পিয়ারে, তো আমরা এটাতে মিলিতে কনভার্ট করে নিলাম। এখন কালেক্টর কারেন্টের মান আগে যেমন দেওয়া ছিল কত 2.05 মিলি এম্পিয়ার, এখন দেখো কালেক্টর কারেন্টের মান পরে পরিবর্তন করে 0.65 আরও বাড়ানো হয়েছে।
তাহলে টোটাল পরবর্তীতে যে কালেক্টর কারেন্টের মানটা আসবে সেটা হলো আমাদের এটার সাথে এটা অ্যাড করে দিচ্ছি। দেখো 2.70 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা এটার উপরে ভিত্তি করে আমরা ইমিটার কারেন্টের মানটা বের করব। ইমিটার কারেন্ট ইকাল টু কি, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে বেস কারেন্টের মান হলো এটা, মান বসালাম, এবং কালেক্টর কারেন্টের মান হলো যে 2.70 মিলি অ্যাম্পিয়ার, মান বসালাম, এই যে ইমিটার কারেন্টের মান চলে আসছে। এখন আমরা সেকেন্ড স্টেপে যে বিটার মান সেটা নির্ণয় করব। তাহলে বিটা ইকাল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যে আমাদের আইসি এর মানটা দেখো, এই যে আইসি এর মানটা হলো 2.7, আর আইবি এর মান, এই যে আইবি এর মানটা হলো আমাদের 0.1077। এখানে আমাদের ইমিটার কারেন্টের মানটা আমরা এমনি বের করে রাখছি, এটা হয়তো আমাদের লাগবে না। তাহলে দেখো বিটার মানটা আসছে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে। কারেন্টের মান যখন আমরা পরিবর্তন করলাম, বেস কারেন্ট যখন এটার সাথে এটা যোগ করে দিলাম, কালেক্টর কারেন্টের মান যখন এটার সাথে এটা যোগ করে দিলাম, তখন যে বিটার মানটা আসছে সেটাকে আমরা বিটা 2 ধরছি, সেটা আসছে 25। তাহলে প্রাথমিকভাবে যে ডাটাটা দেওয়া ছিল বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, তার উপরে ভিত্তি করে যে বিটার মানটা বের করেছিলাম সেটা হলো 19, আর পরবর্তীতে এই মানগুলো যখন আমাদের বৃদ্ধি পাওয়ার পরে যে আমরা বিটার মান পেলাম সেটা হলো 25। তাহলে আমরা দেখো যে কোন ক্ষেত্রে বিটার মানটা বেশি, দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ যে বিটা 2 গ্রেটার দেন বিটা 1। অতএব আমরা বলতে পারি যে বেস ও কালেক্টর কারেন্টের মান যদি পরিবর্তনের ফলে, আমাদের বলেছিল কোশ্চেনটা যে বেস ও কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে বিটার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কিনা, অর্থাৎ বৃদ্ধি পাবে, কারণ পূর্বে ছিল আমাদের বিটার মান 19, পরে যেটা হলো সেটা হলো 25, অর্থাৎ পূর্বের তুলনায় বিটা এর মান বৃদ্ধি পাবে। তো আমরা পরবর্তীতে কোশ্চেনে আসি, 3 নম্বর কোশ্চেন। দেখো এখানে দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে, চিত্র 1 চিত্র 2। তো উভয় ট্রানজিস্টর জার্মানিয়াম দিয়ে তৈরি, অর্থাৎ আমরা জানি যে ট্রানজিস্টর হলো অর্ধপরিবাহী দ্বারা তৈরি। এখন অর্ধপরিবাহী হিসাবে আমরা ব্যবহার করি সিলিকন, জার্মানিয়াম। এখানে যে ডায়াগ্রাম দুটো দেখানো হয়েছে ট্রানজিস্টরে, এই ট্রানজিস্টর দুটোই অর্ধপরিবাহী হিসাবে জার্মানিয়াম ব্যবহার করা হয়েছে। তো জার্মানিয়ামের নি ভোল্টেজ হলো, আমরা এটা জানি, 0.3 ভোল্ট, আর দেওয়া আছে ইমিটার কারেন্টের মান 5.05 × 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার। বেস কারেন্টের মান দেওয়া আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তো আমাদের দেখো গ নাম্বার বের করতে বলেছে, এটা সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেন। তো গ নাম্বার বলেছে দেখো যে আমাদের নির্ণয় করতে হবে চিত্র 1 এর জন্য প্রবাহ লাভ এর মান বের করো। প্রবাহ লাভটা হলো কি আমাদের কারেন্ট গেইন। তো কারেন্ট গেইনকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে চিত্র 1 এর জন্য আমরা কারেন্ট গেইন বের করব। দেখো তাহলে ডেল্টা, আমরা জানি কারেন্ট গেইনের ফর্মুলা হলো আইসি বাই আইবি। তো এখানে আমাদের খেয়াল করো এখানে যে আই এর মানটা দেওয়া আছে, আইবি এর মান দেওয়া নাই, আমরা আইবি এর মানটা বের করব। তাহলে দেখো এখানে দেখো আই এর মানটা দেওয়া আছে হলো 5.05 × 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার, আর বেস কারেন্টের মানও দেওয়া আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে আমাদের আইসি এর মান দেওয়া নেই, আইসিটা বের করে নিই। আইসি, তো আমরা জানি কি আই ইকাল টু আইবি প্লাস আইসি। তো আইসি ইকাল টু, তাহলে দেখো আইসিটাকে আমরা আলাদা করে দিলাম, আইসি ইকাল টু আই মাইনাস আইবি চলে আসছে। তো এখানে দেখো আই এর মান বসালাম, তারপরে যে আইবি এর মান বসালাম, তাহলে আইসি এর মান চলে আসছে 5 × 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার। এখন প্রবাহ লাভের সমীকরণ আমরা জানি বিটা ইকাল টু আইসি বাই আইবি। তো আইসি এর মানটা এখানে বসালাম, আর আইবি এর মানটা তো দেওয়াই আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এখানে দেখলাম বিটাটা চলে আসছে 100। যেহেতু দুইটাই কারেন্টের রেশিও, দেখো বিটাটা আইসি এবং আইবি এর রেশিও বা অনুপাত, এজন্য কি বিটার কোনো একক নেই। এখন দেখো ঘ নাম্বারে বলেছে আমাদের যে উদ্দীপকের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। এখানে দেখো দুইটা বাল্ব দেওয়া আছে, এখানে একটা বাল্ব লাগানো আছে, দ্বিতীয় চিত্রে এখানে একটা বাল্ব লাগানো আছে। তো আমরা দেখবো যে কোন ক্ষেত্রে বাল্বটা বেশি উজ্জ্বল থাকবে, সেই ক্ষেত্রে সেটা আমরা বের করব। এটা গাণিতিক যুক্তি সহকারে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। দেখো প্রথম ডায়াগ্রামের জন্য এখানে দেখো আমাদের আরটা দেওয়া আছে হলো 100 ওহম। আমরা জানি জার্মানিয়ামের নি ভোল্টেজ এটা দেওয়াই আছে কোশ্চেনের ভিতরে, যেমন এই ভোল্টেজটা এখানে VCE = 0.3।
তারপরে যে কালেক্টর ভোল্টেজ যেটা দেওয়া আছে ভিসিসি, এটা হলো 5 ভোল্টেজ দেওয়া আছে, কারণ এই অংশটা কালেক্টর অংশ, এটা আমরা জানি। তাহলে কির্চফের আমরা দ্বিতীয় সূত্র ইউজ করব এই লুপটার ক্ষেত্রে। তাহলে কির্চফের দ্বিতীয় সূত্রটা আমাদের ছিল যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের সমষ্টি, কারেন্ট এবং রোধের গুণফলের সমষ্টি হলো ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। তাহলে এই বর্তনীর মোট তড়িৎচালক বল দেওয়া আছে হলো আমাদের 5 ভোল্ট। তাহলে 5 ইকাল টু, এখানে দেখো আমাদের রোধ দেওয়া আছে আর কারেন্ট দেওয়া আছে আইসি, তার মানে এই যে আই আর মানে আইসি আর আরেকটা ভোল্টেজ দেওয়া আছে ভিসিই, সবগুলোকে এক পাশে নিয়ে এসে আমরা 0 করে দিচ্ছি কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। এখান থেকে আমরা আইসি এর মান বের করব। তো আইসিটাকে মানে আর ইন্টু আর আইসি এটাকে আলাদা রেখে বাকি দুটাকে এই পাশে নিয়ে আসছি। এখান থেকে আইসি এর মান পাওয়া গেছে দেখো আমাদের 0.047 অ্যাম্পিয়ার। এখন আমরা জানি ক্ষমতার সমীকরণ আই ইকাল টু, ক্ষমতা 3টা ইকুয়েশন আছে, এখানে আমরা যেটা ব্যবহার করব কারেন্ট এবং রোধের যে গুণফলের সমীকরণ আছে সেটা আমরা দেখব। তাহলে ক্ষমতার ফর্মুলা হলো আই স্কোয়ার আর, পি ইকাল টু আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার এটা হলো আমাদের দেখো যে কালেক্টর কারেন্ট এই অংশে, তাহলে এটা হলো আমাদের কালেক্টর কারেন্টের স্কোয়ার ইন্টু আরটা এখানে দেওয়া আছে 100। তাহলে এখানে মানগুলো বসাও। দেখো প্রথম চিত্রের ক্ষেত্রে যে বাতিটির ক্ষমতা সেটা হলো আমাদের 0.2209 এত ওয়াট আসছে আমাদের। এখন আমরা আসবো দ্বিতীয় ক্ষেত্রে। এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ব্যাটারি থেকে যখন আমরা কারেন্টটা বের হয়ে যাবে, তো এখানে দেখো বাল্বটা লাগানো আছে, এই বাল্বটার এখানে কত কারেন্ট পাস হচ্ছে আমরা সেটা দেখব। তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকাল টু আই আর। তাহলে ভিটা দেওয়া আছে আমাদের 5 ভোল্টেজ আর আই আর, তার মানে এখানে দেখো আমাদের এটার ভিতর দিয়ে, এই বাল্বের ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই হলো I1। আর এই বাল্বের রেজিস্ট্যান্স বা রোধ দেওয়া আছে আর, সেটা হলো আর। তাহলে এখান থেকে আমরা I1 এর মানটা পেলাম, I1 ইকাল টু 5/100 মানে 5 × 10⁻² অ্যাম্পিয়ার। এখানে আমরা ক্ষমতা বের করব, ক্ষমতার ফর্মুলা পি ইকাল টু আই স্কোয়ার আর, এটা ব্যবহার করব। তো দেখো এখানে আয়ের মানটা বসালাম, আই হলো যে 5 × 10⁻² এত হোল স্কোয়ার ইন্টু আরটা দেওয়া আছে আমাদের 100। তাহলে দেখো এখানে 0.25 ওয়াট, ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে কোন ক্ষেত্রে দেখো আমাদের ক্ষমতার মানটা বেশি, প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? অবশ্যই দেখা যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। অর্থাৎ কি, যেহেতু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতার মান বেশি অর্থাৎ P2 > P1, সেহেতু দ্বিতীয় ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। এটা আমাদের কোশ্চেন ছিল। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনে আসি। এখানে দেখো কোশ্চেনটা দেওয়া আছে যে একজন শিক্ষার্থী কোনো দুর্বল সংকেতকে 500 গুণ, সেটা বিভব আকারে বলা হয়েছে, বিবর্ধিত করে সবল সংকেতে রূপান্তর করার জন্য নিম্নের বর্তনী ব্যবহার করলো। মানে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এই ডায়াগ্রামটা আমাদের প্রথমে দুর্বল সংকেত ইউজ করে আমাদের 500 গুণ অর্থাৎ কি 500 গুণ বিবর্ধিত একটা সংকেতে রূপান্তর করার জন্য এই ডায়াগ্রামটা ব্যবহার করছে। আমাদের গ নম্বর বলছে যে বর্তনী প্রবাহ বিবর্ধক গুণক বিটার মান বের করো। তাহলে বিটার মান বের করতে হবে। গ নম্বরে আমরা বিটার মান বের করি। দেখো এখানে এই ডায়াগ্রামের ভিতরে বেস কারেন্টের মান দেওয়া আছে, এটা হলো আমাদের বেস। এই বেস কারেন্টের মান দেওয়া আছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। তারপরে ইমিটার কারেন্ট, এটা হলো আমাদের ইমিটার। এই ইমিটার কারেন্টের মান দেওয়া আছে দেখো 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা আইসি এর মান বের করি, যেহেতু আমরা জানি আই ইকাল টু আইবি প্লাস আইসি, তাহলে সেখান থেকে আমরা আইসিটাকে আলাদা করে দিলাম, আইসি ইকাল টু আই মাইনাস আইবি। মানগুলো বসালাম, আইসি এর মান চলে আসছে 9.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের বলছে যে গ নম্বরের প্রবাহ বিবর্ধক গুণক যেটা, সেটা বের করব। এটা অবশ্য এটা বরিশাল বোর্ড 19 সালের কোশ্চেন। এটা প্রবাহ বিবর্ধক গুণক বিটা না হয়ে এটা আসবে প্রবাহ লাভ কত সেটা হবে আর কি কোশ্চেনে। তাহলে প্রবাহ লাভের সমীকরণ বা কারেন্ট গেইনের সমীকরণ আমরা জানি বিটা ইকাল টু আইসি বাই আইবি, অর্থাৎ কি কালেক্টর কারেন্ট এবং কি বেস কারেন্টের অনুপাতই হলো আমাদের বিটা। তাহলে দুইটা মানই দেখো আমরা এখান থেকে জানি, দেওয়া আছে এখানে যে আইসির মানটা বের করে নিয়েছি, বেস কারেন্টটা দেওয়াই আছে। তাহলে দুইটা মান বসালাম, এই বিটার মান চলে আসছে 49। তো এটা হলো আমাদের কারেন্ট গেইন বা প্রবাহ লাভ বের হলো। এবং ঘ নম্বরে আমাদের দেখো কোশ্চেনে বলেছে যে উদ্দীপকের বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্য সফল করতে পারবে কিনা।
মানে তার উদ্দেশ্যটা এখানে যেটা ছিল সেটা হলো একটা দুর্বল সংকেত ব্যবহার করে 500 গুণ বিবর্ধিত একটা মানে আউটপুট সিগন্যাল পাওয়া যাবে কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখব এখানে পরবর্তী কোশ্চেনে। তাহলে এখানে দেখো আগে আমরা ইনপুটের মান বের করি। ইনপুট রেজিস্ট্যান্স যেটা ইনপুট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এখানে 10 ওহম। তারপরে দেখো ইনপুট কারেন্টের মান যেটা বেস কারেন্ট সেটাও দেওয়া আছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। আউটপুট রোধ এই যে অংশটা এখানে দেওয়া আছে 100, এটা হলো আমাদের কালেক্টরের অ্যাক্রসে দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা আরসি ধরতে পারি। আর আউটপুট কারেন্ট আইসি যেটা আমরা গ নাম্বার থেকে পেয়েছি সেটা হলো 9.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের ভোল্টেজ গেইনের সূত্র হলো আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাতকে আমরা বলা হয় ভোল্টেজ গেইন। তাহলে দেখো আউটপুট ভোল্টেজ তাহলে ভি ইকাল টু আইআর, ওহমের সূত্র অনুসারে আমরা এটা বসাবো। তাহলে আইআর মানে আউটপুট কারেন্ট এবং আউটপুট রেজিস্ট্যান্স। একইভাবে ভি ইকাল টু আইআর যেহেতু যে ইনপুট রেজিস্ট্যান্স এবং কি ইনপুট কারেন্ট, তাই এই সবগুলো মান বসালাম। বসানোর পরে দেখো এই মানটা ভোল্টেজ গেইনের মান, সেই মানটা আসছে কি 490। এখন এই মানটা এখানে যদি বসাই তাহলে কি আসবে, ভি আউটপুট ইকাল টু 490 ইন্টু ভি ইনপুট। আমাদের বলেছিল 500 গুণ বিবর্ধিত বা 500 গুণ বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাবে কিনা। তো আমরা দেখলাম যে ইনপুট সিগন্যালের 490 গুণ পাওয়া গেছে, 500 গুণ পাওয়া যায় নাই। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে উদ্দীপকের বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্যের কথা তার উদ্দেশ্য তথা কি মানে 500 গুণ বিবর্ধিত সংকেত পাবে না। আমাদের এখানে বলেছিল দুর্বল সংকেত ব্যবহার করে 500 গুণ বিবর্ধিত সংকেত পাওয়া যাবে কিনা। তো আমাদের এখানে পাওয়া গেছে হলো 490। তো এটা আমরা ডিসিশন নিব যে উদ্দীপকের বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্য তথা 500 গুণ বিবর্ধিত সংকেত পাবে না। তো আমরা আরেকটা কোশ্চেন দেখি, সৃজনশীল প্রশ্ন 5 নম্বর কোশ্চেন দেখব আমরা। এটা ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যে উদ্দীপকের একটি কমন ইমিটর এনপিএন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বর্তনী দেখানো হয়েছে। বর্তনীর গতীয় রোধ যেটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে হলো 40 ওহম। এর কারেন্ট গেইন মানে বিটার মান দেওয়া আছে 75। লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 60 ওহম এবং কালেক্টর কারেন্টের মান দেওয়া আছে হলো 5 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের দেখো প্রথমে গ নাম্বার বের করতে বলেছে যে উদ্দীপকের বর্তনীটির প্রবাহ বিবর্ধক গুণকের মান বের করো। প্রবাহ বিবর্ধক গুণক হলো আমাদের আলফা, সেই আলফার মান বের করব আমরা। তাহলে বিটা এবং আলফার ভিতরে যে সম্পর্কযুক্ত সমীকরণ সেটা আমরা জানি, বিটা ইকাল টু আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা। এখান থেকে বিটার মান যেহেতু দেওয়া আছে কারেন্ট গেইন, তাহলে কারেন্ট গেইনের মান বের বসায় আমরা কি করব, আলফার মানটাকে আমরা সাইড চেঞ্জ করে দেখো যে আলফার মানটা যেহেতু বিটার মান দেওয়া আছে আলফার মানটা বের করে ফেলছি। দেখো আলফা ইকাল টু 0.99 আসছে। আর ঘ নাম্বারে দেখো আমাদের ঘ নাম্বারে বলেছে যে উদ্দীপকের বর্তনী থেকে মানে এই বর্তনীটা থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা। তো আগেরটার মতোই আমরা দেখব যে ভোল্টেজ গেইনটা 100 আসে কিনা সেটা আমরা একটু দেখি। দেখো এখানে যা যা দেওয়া আছে, দেখো কালেক্টর কারেন্ট দেওয়া আছে, এই যেটা কালেক্টর আউটপুটের যেটা কালেক্টর কারেন্ট দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার। ভোল্টেজ গেইন যেটা দেওয়া আছে কারেন্ট গেইন দেওয়া আছে হলো 75, এটা হলো বিটার মান। গতীয় রোধ যেটা ইনপুট রেজিস্ট্যান্স এটা দেওয়া আছে 40 ওহম। লোড রেজিস্ট্যান্স বা কালেক্টর রেজিস্ট্যান্স যেটা আরএল এটা দেওয়া আছে 60 ওহম। এখন আমরা বিটার মান আমাদের দেওয়া নাই, বিটার মানটা আমরা আইবি এর মান দেওয়া নাই, আইবি এর মানটা আমরা বের করবো, মানে ইনপুট ভোল্টেজ বের করবো আর আউটপুট ভোল্টেজ বের করবো। তাহলে দেখো ইনপুটটা কার অ্যাক্রসে নেওয়া হয়েছে, ইনপুটটা হলো এই অংশটা হলো ইনপুট, এই অংশটা হলো আমাদের আউটপুট। ইনপুটের সাথে আছে আমাদের বেস এবং ইমিটর। তাহলে যেহেতু বেস কারেন্ট দেওয়া নাই আমরা বেস কারেন্টের মানটা বের করে নিচ্ছি। দেখো তো আমরা জানি বিটা ইকাল টু আইসি বাই আইবি, তো এখান থেকে আইবিটাকে আলাদা করে দিলাম, আইবি ইকাল টু আইসি বাই বিটা। আইসি এর মান বসালাম আর বিটার মান তো দেওয়া আছে 75। তো দেখো এখানে আইবি এর মান চলে আসছে 1/15 এত মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা ইনপুট ভোল্টেজ যেটা সেটা বের করব ওহমের সূত্র অনুসারে। তো দেখো ইনপুট ভোল্টেজ যেটা ভি ইকাল টু আইআর, তাহলে ভি ইনপুটের জন্য আমরা ইন ব্যবহার করছি আর এখানে আমাদের বেস কারেন্ট হিসাবে আমাদের কারেন্ট থাকবে আইবি। তো মানগুলো বসাই, মানগুলো বসানোর পরে দেখো রেজাল্ট চলে আসছে ইনপুট ভোল্টেজের মান 8/3 মিলি ভোল্ট আসছে। এখন আমরা আউটপুট ভোল্টেজটা বের করবো, এদের ভি ও দেওয়া আছে বা ভি আউট দিতে পারো, ভি ও ইউটি লিখতে পারো।
ভি আউটটা দেখো কালেক্টরসে নেওয়া হচ্ছে, কালেক্টরে অ্যাক্ট হচ্ছে। তো কালেক্টরের মান দেওয়া আছে, কালেক্টর কারেন্টের মান দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর কালেক্টর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে হলো 60 ওহম। তাহলে এখান থেকে আমরা ভি আউটপুট যেটা সেটা পেয়ে গেলাম আমরা কত, 300 মিলি ভোল্ট। তো ভোল্টেজ গেইনের সূত্র আমরা জানি ভি অ্যাভারেজ বা ভি ভোল্টেজ অ্যাভারেজ ভোল্টেজ, যেটা যে আউটপুট ভোল্টেজ এবং কি ইনপুট ভোল্টেজের অনুপাত। তো আউটপুট ভোল্টেজের মান বসালাম 300 আর ইনপুট ভোল্টেজ 8/3। তো এটা ক্যালকুলেশন করার পরে দেখো মানে ভোল্টেজ গেইনের মানটা আসছে 112.5, যেটা আমাদের 100 আসার কথা ছিল। তার মানে কি যে আমরা এটা বলতে পারি উদ্দীপকের বর্তনী থেকে যে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ 100%-এর চেয়ে বেশি ভোল্টেজ পাওয়া যাবে, সেটা হলো কত আমাদের 112.5 এত ভোল্টেজের মান পাওয়া যাবে। তো আজকে এখানেই আমি শেষ করছি সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্লাস। তো নেক্সট ক্লাসে আরও কিছু সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো সকলে ভালো থেকো, চেষ্টা করো সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।